আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটির ফাইনাল রিভিশন প্রোগ্রাম নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের আইসিটির ফাইনাল রিভিশন প্রোগ্রামের প্রথম অধ্যায়ের ফার্স্ট লেকচারে উপস্থিত। আজকের ক্লাসের শুরুতেই আমরা এই আইসিটি বইয়ের একটা স্পেশাল রিভিউ দিব এবং আমাদের প্রথম অধ্যায় পড়ার জন্য স্পেশাল গাইডলাইন দিব এবং সাজেশন দিয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। এই ক্লাসটি সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখবা, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে লগে লগে প্রশ্ন করবা। আর আমি অনেক খুশি হয়েছি, সারা দেশে আমাদের যে বিদ্যুতের একটা সমস্যা, বিদ্যুৎ যায় আসে, এর মধ্যেও তোমরা মাশাআল্লাহ ক্লাসে মোটামুটি 9 জন উপস্থিত হয়েছো। থ্যাংক ইউ সো মাচ। তো যা জয়েন করছো, ফাহাদ খান, আয়া, আফিফা, জান্নাতি, কথা, শাওন, আমার নামও শাওন, অবশ্য আমার নাম ইমরান হোসেন শাওন। ওকে, যাই হোক, আমার মিতা জয়েন করছে একজন, এরপরে হচ্ছে গিয়ে সাইদুল, শাহিদুল, তামান্না আর হচ্ছে আলিফ। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করি। যেটা বলতেছিলাম, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি 3 রকম কলম নিয়েছি। আমাদের 2টা কলম হচ্ছে ম্যাটাডর, আরেকটা হচ্ছে গুড লাক। তো আসলে আমি যখন ক্লাসগুলো তোমাদের নেই, সবগুলো ক্লাসের একটা স্পেশাল নোট তৈরি করি। যারা আমার ক্লাসগুলো করছো, বেসিক ক্লাসগুলো করছো, তোমরা জানো হাতে কলমে আমি ক্লাস নেই না, আমি সুন্দর করে নোট তৈরি করে লাল, নীল, কালো এগুলো ডিজাইন করে ক্লাসগুলো নেই তোমাদের একবারে আইসিটি বা যতগুলো সাবজেক্ট আছে সবগুলো একবারে পানির মতো সহজে বোঝানোর জন্য ইনশাল্লাহ। তো আশা করি তোমরা সেই ক্লাসগুলো যারা করছো বুঝতে পারছো সেই ক্লাসগুলো কীভাবে হয়। এখন যেহেতু আমাদের এগুলো হচ্ছে একটা স্পেশাল প্রোগ্রাম, রিভিশন প্রোগ্রাম, তো আমরা এখানে এই ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব আমাদের যেই টপিকগুলো আমাদের আছে, আইসিটি হোক বা বাকি সাবজেক্টগুলো যাই হোক, আমরা চেষ্টা করবো একটু সাজেশন ভিত্তিক পড়ার। সাজেশন ভিত্তিক পড়লে উপায় হবে কি, উপকারটা হচ্ছে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, বইয়ের এই টপিকগুলো সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। আমাদের আইসিটি সাবজেক্টের জন্য আমি তোমাদেরকে 4টা লেখকের বই দেখাবো। বর্তমানে তোমাদের স্ক্রিনের সামনে যে লেখকের বইটা আছে এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত বই। লেখকের নাম হচ্ছে মাহবুবুর রহমান স্যার, সিস্টেক প্রকাশনীর বই। এই বইটাই হচ্ছে আইসিটির জন্য সবচেয়ে বেস্ট বই, যে বইটা পড়লে আইসিটির তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আরও 3টা বই আমি তোমাদের দেখাবো। তো আপাতত আমরা এই যে আমাদের প্রথম যে অধ্যায় আছে বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত, এই বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত অধ্যায়টার যে সাজেশন আছে সেই সাজেশনটা তোমাদের দেখায় দিই এবং এরপরে আমরা টপিক ওয়াইজ আমাদের মূল আলোচনা শুরু করব। আমাদের মনে রাখতে হবে প্রতিটা অধ্যায়েরই কিন্তু আমাদের একটা সাজেশন থাকে, কারণ প্রতিটা অধ্যায়ের অনেক টপিক, সবগুলো টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন হয় না। তো যেগুলো আমাদের সিকিউ থেকে প্রশ্ন হয়, যেগুলো আমাদের এমসিকিউ থেকে প্রশ্ন হয়, সেগুলো আমাকে আগে জানতে হবে, দেন আমরা লেখাপড়া শুরু করব। এই জন্য আমি তোমাদের সামনে এখন এই মুহূর্তে আমাদের এই যে প্রথম অধ্যায়টা যে আছে বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত অধ্যায়ের স্পেশাল যে সাজেশন, সেই সাজেশনটা তোমাদের আমি দেখাচ্ছি। তো তোমরা একটু আমাকে জানাইও, এই যে আমি তোমাদের সামনে একটা পেজ বের করেছি, এটা হচ্ছে সাজেশন এই অধ্যায়। তোমরা কি এটা দেখতে পাচ্ছ? সবার এখানে কি ভালো করে দেখা যাচ্ছে? স্পষ্ট দেখা যাচ্ছে না, বোঝা যায় না। আচ্ছা বলি, আমার নেট ঠিক আছে, যদি কারো দেখতে সমস্যা হয় যার ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাইদুল ইসলাম। হ্যাঁ বলো এগুলো যদি ছবি তুলে একটু আমাদের গ্রুপে দিলে ভালো হতো। আচ্ছা বলি সাইদুল, আমি ক্লাসটা রেকর্ড করতেছি, আমি একবারে শুরু থেকে এই পর্যন্ত যা বলতেছি সব কিছুই রেকর্ড চলতেছে স্পেশালভাবে। এই রেকর্ডটা ইউটিউবে আপলোড হবে এবং যা আমি পড়াবো ক্লাস শেষে গ্রুপে সব দিয়ে দিব ছবি তুলে, কোনো টেনশনের কারণ নেই। জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ জয়েন করছো, খুশ হলাম। আরেকটা কথা সাইদুল, তুমি যদি আজকে ফার্স্ট চেষ্টা করবা নিয়মিত ক্লাস করতে, আর ফ্রেন্ডদেরকে অবশ্যই নিয়ে আসবা ক্লাসগুলোতে অংশ নিতে। আচ্ছা, একটা বিষয় বলি, এখানে প্রশ্ন করছো যে স্যার এটা কি আমাদের মাদ্রাসার জন্য? একটা বিষয় আমি বলি, আমাদের এই যে সাজেশনটা, এই সাজেশনটা শুধু জেনারেল সাবজেক্টের জন্য না, মাদ্রাসার জন্য প্রযোজ্য। আমি তোমাদের বইটা একটু রিভিউ দিই। বইটার মধ্যে লেখা আছে, তোমরা দেখো, বইটার মধ্যে লেখা আছে কি জেনারেল অ্যান্ড আলিম, অর্থাৎ এই যে বইটা, এই বইটা সাধারণদের জন্য, জেনারেল লাইনের জন্য যেমন সেম টু সেম, আলিমের জন্য হবে সেম। অর্থাৎ প্রতিটা বই আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর প্রতিটা বই আমাদের জেনারেলের জন্য যে সিস্টেম, আলিমের জন্য সেই সিস্টেম, টপিক সেম, আমাদের সব কিছুই সেম, জাস্ট পড়ে যাও,
ঠিক আছে, সাজেশনটাও সেমই হবে। তো যে প্রশ্ন করেছো উত্তরটা আশা করি পেয়েছো। এই সাজেশনটা যারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের জন্য প্রযোজ্য। তো বলি সাজেশনটা কি। সাজেশনটা হচ্ছে এখানে যতগুলো টপিক লেখা আছে, হ্যাঁ থ্যাংক ইউ বলছো। তো সিয়াম নিয়মিত ক্লাস করবে, হ্যাঁ ক্লাস মিস দেবে না। এখানে যেইগুলো টপিকগুলোর কথা বলা হয়েছে সবগুলো টপিকই তোমাকে পড়তে হবে। জাস্ট তুমি খেয়াল করো, এখানে মোট 11টা টপিক আছে। বিশ্বগ্রামের ধারণা, ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে নৈতিকতা। প্রত্যেকটা টপিকই হচ্ছে আমাদের সিকিউর জন্য ভাইরাল 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 টপিক। এবং এই প্রত্যেকটা টপিক থেকে বিগত বছরে দেখো অনেক অনেক বছরে বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে। আমি যদি তোমাদের দেখাই তোমরা এটা দেখতে পাচ্ছ, এখানে এই যে অনেকগুলো প্রশ্ন আসে। এর মধ্যে আমাদের বিশ্বগ্রাম থেকে আসে একটু কম। স্যার কিছুই দেখা যায় না, জান্নাতি বলতেছো কিছুই দেখা যায় না। আমার তো নেট ঠিক আছে জান্নাতি, আমার তো নেট ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার দেখতে পাচ্ছ এরকম আসো কারা কারা তোমাকে জানাতো, স্পষ্ট দেখা যাচ্ছে এরকম কয়জন আসো? তার আমার দেখা যাচ্ছে। আচ্ছা ভাইয়া আমার দেখা যাচ্ছে 2 জন, তারপরে আমার আমার এখানেও স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। আমার এখানে আচ্ছা আচ্ছা খুশি হলাম। আসলে আমি বলি একটা বিষয়, যাদের এখানে দেখা যাচ্ছে স্পষ্ট না বা ঘোলা তাদের নেট সমস্যা, এটা ছাড়া কিছুই হবে না। দুঃখজনক বিষয়, একটু কষ্ট করো, রেকর্ড চলতেছে, ক্লাস দেখে নিও। হ্যাঁ এখন জাস্ট মনোযোগ দাও। তো আমি বলি সাজেশন নিয়ে একটু কথা বলি। এই সাজেশনের মধ্যে টপিক যে কয়টা আছে এর মধ্যে দেখো ভার্চুয়াল রিয়েলিটি থেকে অনেক প্রশ্ন আসছে, এটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে আমাদের দেখো এখানে ক্রায়োসার্জারি থেকে অনেকগুলো আসছে, তারপরে বায়োমেট্রিক্স থেকে অনেক আসছে, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে অনেক আসছে, ন্যানো টেকনোলজি থেকে অনেক আসছে। এইভাবে প্রত্যেকটা টপিক থেকে কোন কোন টপিকে বেশি প্রশ্ন আসছে কম প্রশ্ন আসছে এগুলো চার্ট লেখাই আছে। তো আশা করি এই সাজেশনটা তোমরা বুঝতে পারছো। তো আমরা সিরিয়াল বাই সিরিয়ালই যাব, আমাদের এই সিরিয়াল থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত যতগুলো টপিক আছে আমরা সাজেশন ভিত্তিক প্র্যাকটিস করব। জাস্ট আমাদের প্র্যাকটিস, এখন হবে জাস্ট প্র্যাকটিস। আমরা তো মূল আলোচনা করছি, যারা যারা আমাদের বেসিক ক্লাসগুলো পাও নাই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, একবারে সবগুলো বেসিক আমি পড়াই ফেলছি, বুঝছো। বিশ্বগ্রাম থেকে শুরু করে যা যা আছে সবগুলো বেসিক আমি পড়াইছি, প্লাস ওই ক্লাসগুলোতেও টুকটাক সিকিউ আলোচনা করছি। আর এখন আমাদের তো রিভিশন ক্লাস, ফাইনাল রিভিশন প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে আমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করব। আমরা ঝালাই করব, যে দেখব একটা উদ্দীপক কীভাবে পড়তে হয়, উদ্দীপকটা কীভাবে অনুধাবন করতে হয় এবং কীভাবে গহ নাম্বার লিখতে হয়, এবং ক খ আমরা আলোচনা করব। আমাদের এই ক্লাসগুলো শুধু গহর উপর ডিপেন্ডেন্ট নয়, ক আলোচনা হবে, খ আলোচনা হবে, এমসিকিউ আলোচনা হবে। ওভারঅল আমাদের পুরো 100 মার্কের এই প্রিপারেশনের এই স্পেশাল প্রোগ্রামটা আমাদের চলবে ইনশাল্লাহ। তো আমি সকলের কাছেই রিকোয়েস্ট করি, আলহামদুলিল্লাহ প্রায় এখন পর্যন্ত 15 জন জয়েন করছো। আচ্ছা ফারিয়া জয়েন করছো, ফারিয়া মেবি তুমি 26 ব্যাচ, তুমি আমাদের গ্রুপে জয়েন হয়েছো, আজকে SMS দিয়েছিলা, খুশি হলাম। ওয়ালাইকুম সালাম, জয়েন করছো রবি। একটা বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করি, আমি আজকে অনেক খুশি হলাম তোমাদের রেসপন্স দেখে। বিগত প্রায় অনেক মাস পর আমার স্টুডেন্টরা, আমার অনলাইন বাচ্চাগুলা ক্লাস করতে আসছে, শিখতে আসছে, এবং আমি যে স্বপ্ন দেখি বাচ্চাদেরকে নিয়ে সেই স্বপ্নটা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করতেছে। আর একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে তোমরা যদি একটু নিয়মিত পড়ালেখার মধ্যে থাকো, তুমি যদি আমার কাছে অফলাইনে পড়তা অবশ্যই তুমি আমার কাছে রেগুলার পড়তে আসতা। আমি তোমাকে যদি প্রাইভেট পড়াতাম অফলাইনে, হয় কোচিংয়ে পড়তা বা বাসায় এসে পড়াইতাম, তারপরও তুমি কি করতা, আমার পড়াগুলো নিয়মিত ডে বাই ডে পড়তা। কোনো দিন পড়া না শিখলে আমি তোমাকে পানিশমেন্ট দিতাম। কিন্তু অনলাইনে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে আমি তোমাকে কোনো পানিশমেন্ট দিতে পারি না। তো তোমার যে ডেডিকেশন, তোমার যেই আগ্রহ ইচ্ছা, এটাই প্রমাণ করে যে তুমি অফলাইন অনলাইন বলতে কিছু বুঝো না, তোমার কাছে সকলের গুরুত্ব সেম টু সেম। আমরা অনলাইনে যারা পড়াই, শুধু আমি না, যারা পড়াই আর কি, প্রত্যেকেরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমার বাচ্চাগুলো ভালো করে আমার কাছ থেকে শিখুক, এবং আমি যাতে আমার বাচ্চাগুলোকে সুন্দর করে শিখাইতে পারি, মন মতো বুঝাইতে পারি, এমন কোনো জিনিস বাকি না থাকে যাতে সে আমার কাছ থেকে বুঝে না নেয়। আমি তাকে এমনভাবে শিখাবো যাতে সে স্যাটিসফাই হয় আমার কাছে ক্লাস করে বা আমার কাছে পড়ে। তো আমরা সবসময় তোমাদের ভালোর জন্য তোমাদেরকে নিয়ে কাজ করি। এখন তোমরা যদি এটাকে একটু গুরুত্ব সহকারে নিতে পারো বা একটু কষ্ট করে মনে করো যে আমরা তোমার অফলাইন শিক্ষক,
তোমরা অফলাইনে যেরকম গুরুত্ব দিয়ে নিয়মিত ক্লাস করো, রেগুলার পড়াটা কমপ্লিট করো, আমাদের অনলাইনে ক্লাসটাও ঠিক সেভাবে চিন্তা করো। আশা করা যায় তোমরা যদি এটা অফলাইন অনলাইন চিন্তা না করে জাস্ট চিন্তা করো যে আমাদেরকে পড়াচ্ছে একজন, আমরা তার কষ্টটাকে বুঝি, তার পরিশ্রমটাকে মূল্যায়ন করি, সে যেভাবে বলতেছে সেভাবেই তার কথা মতো পড়ি, তার কাছে পড়াগুলো জমা দেই, নিয়মিত তার কাছ থেকে গাইডলাইনগুলো নিয়ে নেই, সাপোর্ট নিয়ে নেই এবং তার পরামর্শ অনুযায়ী চলি, তাহলে আমাদের কিন্তু ক্ষতি হবে না, আমাদের অবশ্যই উপকার হবে। মনে রাখবা, আমরা কিন্তু কখনোই তোমাদের ক্ষতি চাই না। আমরা যদি তোমাদের ক্ষতি চাইতাম, এত কষ্ট করে দিনের পর দিন রাতের পর রাত তোমাদের ক্লাস নিতাম, কখনোই নিতাম না। শুধু আমার কথা না, বাংলাদেশের যত ইউটিউব চ্যানেল বলো, যত অনলাইন শিক্ষক বলো, সবারই কিন্তু একটাই মূল ফোকাস, যাতে তোমার লেখাপড়াটা ভালো হয়, রেজাল্টটা ভালো হয় এবং ভালো শিখতে পারো। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর তোমাদের যে স্বপ্ন সেটা হচ্ছে রেজাল্ট ভালো করা। তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছো। অফলাইনে যেমন গুরুত্ব দিয়ে পড়ো, অনলাইনে ক্লাসগুলোও গুরুত্ব দিয়ে করবা। অনলাইনে যারা পড়ায় তাদের কাছ থেকে গুরুত্ব নিয়ে বা তাদের কষ্টটা বুঝে তাদের সাথে কাজ করার চেষ্টা করবা এবং তাদেরকে অবশ্যই যথোপযুক্ত পরিশ্রমের যে মূল্যায়নটা আছে সেই মূল্যায়নটা করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আমি যে কথাগুলো বলছি একটু অফ টপিক কথাগুলো বলছি, কিন্তু কথাগুলো অবশ্যই আমাদের প্রত্যেকটা অনলাইন শিক্ষকের চাওয়া পাওয়া তোমাদের কাছে। তোমরা কি আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো? এটা আমাকে জানাও। সবাইকে আমি যে মেসেজটা দিয়েছি। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, আমরা এখন মূল আলোচনা আসি। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নাম বলে দিব, সেখানে ক্লাসগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করা সেটা হচ্ছে আমরা এই টপিকগুলো দেখলাম, ঠিক আছে? আমি এগুলো সব ছবি দিব, তোমরা বাসায় জাস্ট সেভ করে পড়া শুরু করবা। এখন আমরা কিভাবে পড়বো? আমাদের মূলত হচ্ছে সিরিয়াল মতো আমরা পড়ে যাব, ঠিক আছে? আমরা আজকে বিশ্বগ্রামের ধারণা থেকে আমরা আলোচনা শুরু করব। এখন একটা বিষয় আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের তো আসলে বই পড়তে হবে, মেন বই। এখন মেন বইটার কোন কোন পার্টটা আমার ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি একটু তোমাদের আলোচনা করে দিই। দেন আমরা আমাদের যে স্পেশাল যে প্র্যাকটিস আছে, বোর্ড সিকিউ প্র্যাকটিস, কীভাবে একটা সিকিউ সলভ করতে হয় সেটা আমি তোমাদের ধরায় দিব। আমরা তো আসলে অনেক কিছু মুখস্থ করি, আসলে আমাদের মুখস্থ করার চাইতে একটু টেকনিক ফলো করা অনেক জরুরি। চলো আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, এই সাজেশন নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে কারো? এখানে সাজেশনটা আমি বুঝাইছি কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ। এখানে কারো কোনো প্রশ্ন আছে? এই সাজেশনে কি কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে চলো আমরা এখন যাই, আমাদের মূল আলোচনা যাই। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বই, মূল বই। আমি তোমাদের কাছে 4টা বই দেখাবো। এটা হচ্ছে আমাদের লেখক মাহবুবুর রহমান স্যারের বই। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেক প্রকাশনী। বইটা দেখতে এরকম সবুজ রঙের। হ্যাঁ, এটা খুবই সুন্দর বই এবং আইসিটিতে বেস্ট বই বলতে আমার কাছে এটাই মনে হয় সবচেয়ে বেস্ট। যারা এই বইটা সংগ্রহ করো নাই, নতুন হোক পুরাতন হোক, সংগ্রহ করে নিও। এই বইটা অনেক সুন্দর, প্রতিটা টপিক সাজানো গুছানো, মানে এতটাই ওয়াও, জাস্ট তুমি বইটা না ব্যবহার করলে বুঝবা না। এরপরে তুমি যদি বাজার থেকে বই কিনতে চাও তাহলে তুমি 2 নাম্বার যে বইটা নিতে পারো সেটা হচ্ছে গিয়ে সেই বইটা। আমি কিন্তু আজকে কোনো মার্কেটিং করতেছি না, কোনো লেখক কোনো প্রকাশনী আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই যে আমার বইটা মার্কেটিং করে দেন, বইটা বিক্রি করার জন্য আমাকে কিছু বলে দেন, এরকম কিছু না। আমি কোনো মার্কেটিং করি না, আমি যদি পড়াই ভালো মন্দ যাচাই বাছাই করি, তোমাদেরকে পরামর্শ দিই। তো 2 নাম্বার যে বইটা, এটা হচ্ছে আমাদের অক্ষরপত্র প্রকাশনী থেকে। এটা হচ্ছে আসাদুজ্জামান স্যারের বই। হ্যাঁ, জাস্ট অক্ষরপত্র প্রকাশনীর বই বললেই তারা দিবে। এই বইটাও আমাদের অনেক সুন্দর। এই বইটার টপিকগুলো সাজানো গোছানো আছে। এই বইটা পড়লেও তুমি অনেক ভালো মজা পাবা বা ফিল পাবা। তবে কথা হচ্ছে 1 নাম্বার বই হচ্ছে সিস্টেক। আমি আসলে বইটাকে 2 নাম্বার 3 নাম্বার বলবো না, তবে সবচেয়ে পারফেক্ট বই হচ্ছে সিস্টেকের বই, মাহবুবুর রহমান স্যারের বই। তারপর যদি কেউ চাও এই অক্ষরপত্র বইটা কিনে পড়বা, সেটাও পড়তে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এটা গেলো 2 নাম্বার বই রিভিউ। এবং 3 নাম্বার যে বই সেটা হচ্ছে আমাদের লেকচার প্রকাশনী থেকে প্রকাশ করা। এটা হচ্ছে সেই বই, লেকচার প্রকাশনী থেকে প্রকাশ করা, প্রকাশ কুমার দাস। এই বইটাও তোমরা বাজার থেকে ক্রয় করে পড়তে পারো, কোনো সমস্যা নেই, এই বইটাও পড়া যাবে। এই হচ্ছে লেকচার প্রকাশনীর বই। এই বইটাও মোটামুটি সুন্দর, সাজানো গোছানো আছে, সব কিছু ক্লিয়ার। তবে ওই যে কথা তো একটাই, মেন বই হচ্ছে কোনটা, বা মেন যেই রহস্যময় বই সেটা হচ্ছে কি সিস্টেকের বই। এর উপরে বই হয় না যতটুকু আমি ধারণা করি। এবং সর্বশেষ যে 4 নাম্বার যে বইটা আমি তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমাদের মুজিবুর রহমান স্যারের বই, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মুজিবুর রহমান স্যারের বই। এই বইটাও তোমরা পড়তে পারো, ফলো করতে পারো। এই হচ্ছে মুজিবুর রহমান স্যারের বই।
তো এই হচ্ছে 4টা বই। এখন এই আইসিটির এই 4টার যে কোনো একটা তোমার কাছে থাকলেই হবে, তবে আমি তোমাদেরকে প্রেফার করব অবশ্যই সবুজ রঙের সিস্টেকের বই তোমরা ফলো করবা, ঠিক আছে। একটা বিষয় বলি, আমাদের যে 4টা বই তোমাদের দেখাইলাম না, এই 4টা বইয়ের প্রত্যেকটা বইতেই সবগুলো টপিক আছে। আইসিটিতে মোট 6টা অধ্যায়, 6টা অধ্যায়ের প্রতিটাতেই 6টা অধ্যায় আছে, এবং প্রতিটা অধ্যায় যে কটা টপিক আছে সবগুলো বইতেই সেম টপিক আছে, কিন্তু কিছু কিছু ইনফরমেশন একটাতে আছে কম, একটাতে আছে বেশি, বা কোনো না কোনো ইনফরমেশন দেখা যাচ্ছে একটাতে সুন্দর আর কোনো কোনো ইনফরমেশন অন্যটাতে সুন্দর। তো আমার আসলে 4টা বই দেখার মূল রিজনটা হচ্ছে আমি তোমাদেরকে এই 4টা বইয়ের কম্বিনেশন করে পড়াই, অর্থাৎ যেই টপিকটা মুজিবুর রহমান স্যারের বইতে সবচেয়ে সুন্দর সেটা আমি এখান থেকে নিয়ে নোট করি, যে বইটা আমার নিউটন থেকে সুন্দর যেই টপিকটা নিউটন সেই টপিকটা সেখান থেকে নিয়ে নোট করি, এবং যে বইটা আমার অক্ষরপত্র থেকে সেই টপিকটা আমি অক্ষরপত্র থেকে নিয়ে সংগ্রহ নোট করি, ক্লাস করাই, এবং যে টপিকটা সিস্টেম সেখান থেকে নিয়ে তোমাদের কি পড়াই, নোট করে পড়াই। এই 4টা বই ফলো করে পড়াই, জাস্ট তোমরা যাতে কোনোভাবেই কোনো টপিকে মানে তিক্ত ফিল না করো, যে টপিকটা অনেক কঠিন, এই টপিকটা বুঝি না, এরকম যাতে না হয়। তো আমরা যেহেতু তোমাদের পড়াই, আমাদেরকে অবশ্যই অনেকগুলো বই গবেষণা করে যাচাই বাছাই করে সুন্দর একটা ঔষধ তৈরি করে তোমাদেরকে পড়াইতে হয়, একবারে পানির মতো সহজে বোঝানোর চেষ্টা করতে হয় ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক কিছু বললাম, এখন বই রিভিউ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এই যে 4টা বই দেখালাম, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? আমরা ক্লাস শুরু করবো, আজকে ফার্স্ট ক্লাস দেখে আমি একটু রিভিউ করতেছি, আদারওয়াইজ এরপর থেকে রিভিউ চলবে না, জাস্ট মূল আলোচনা চলবে। কার কোনো প্রশ্ন আছে এখানে? 4টা বই সম্পর্কে যে বলছি, কার কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এত গরমের মধ্যে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, এটাই অনেক বড় কিছু। ওকে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, বলি ক্লাসটার লিঙ্ক আমাদের আর কতক্ষণ থাকবে? আর 13 থেকে 14 মিনিট 15 মিনিট থাকবে, এরপর নতুন লিঙ্ক দিব। হ্যাঁ, ক্লাস কিন্তু শেষ হয়নি, আমাদের খুবই ইম্পর্টেন্ট আলোচনার সামনে এখনো পড়ে আছে, আমরা জাস্ট রিভিউ দিলাম। এবার চলো আমরা শুরু করি। আমাদের যে ফার্স্ট অধ্যায়ের নাম তো সবাই জানো, এই অধ্যায়টা হচ্ছে আমাদের কি, এই যে বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। এখানে অনেকগুলো টপিক, হ্যাঁ এখানে অনেকগুলো টপিক আছে, আমি জাস্ট এই বইটা ফলো করি তোমাদের দেখাবো। হ্যাঁ, প্রতিটা বইতেই টপিক আছে, সবগুলো সেম টপিক, অনেকগুলো টপিক আছে, এই যে অনেকগুলো। তো আসলে সবগুলো টপিক তো আসলে আমাদের এতটা ইম্পর্টেন্ট না সিকিউর জন্য, আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো থেকে যাব। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই টপিক, যেটা দিয়ে আমরা শুরু করবো আজকে আলোচনা, বিশ্বগ্রামের ধারণা। এই বিশ্বগ্রামের ধারণা টপিকটা অনেক ইম্পর্টেন্ট, প্রতি বছর সিকিউ থেকে এখানে প্রশ্ন হয়। চলো আমরা শুরু করি, এটা কীভাবে আমাদের পড়তে হবে জাস্ট আমি তোমাদের বুঝিয়ে দিই, দেন আমরা কি করব, পড়া শুরু করব। এই যে আমাদের ফার্স্ট যে অধ্যায় আছে বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতের যে অধ্যায়, এই অধ্যায় তো এটা হচ্ছে আইসিটির এই অক্ষরপত্র বইয়ের মূল পেজের ছবি আর কি। ওকে, তাহলে এবার আমরা যাচ্ছি আমাদের যে টপিক, সেই টপিক বিশ্লেষণে। এখন টপিক বিশ্লেষণে আমরা যখন যাব তোমাদের জাস্ট দেখাবো, হ্যাঁ টপিকগুলো জাস্ট কোন কোন পেজ তুমি রিডিং পড়বা আর কোন কোন পেজ একটু মনোযোগ দেওয়ার জন্য পড়বো, আমি তোমাদের দেখাবো, জাস্ট একটু মনোযোগ দাও তাহলেই হবে। আশা করি দেখতে পাচ্ছ, আমি একটু এটা ঠিকঠাক করে দেখাচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে সবার এখানে, দেখতে পাচ্ছ কি, দেখা যাচ্ছে? একটু আমাকে জানায়ও। জি স্যার। আচ্ছা, এখন যেটা বলি সেটা হচ্ছে মনোযোগ দিয়েন। কথা হচ্ছে যে এই যে আমাদের টপিকটা বিশ্বগ্রামের ধারণা, এটা জাস্ট রিডিং পড়বা, এখানে যে কথাটা বলা আছে এই পেজে বা তোমার যেই বই থাকুক জাস্ট রিডিং পড়বা, জাস্ট এটা রিডিং পড়বা। আচ্ছা, এরপরে যে টপিকটা এখানে আছে গ্লোবাল ভিলেজের সংজ্ঞা, এখান থেকে সংজ্ঞা মুখস্থ করতে হবে, বিশ্বগ্রাম কাকে বলে, বিশ্বগ্রামে এই সংজ্ঞা আছে, এখান থেকে যেটা সহজ হবে সেটা মুখস্থ করবা। এরপরে বিশ্বগ্রামের সুবিধা আছে, এই সুবিধাটা একটু পড়বা, বিশ্বগ্রামের সুবিধাটা গণঙের মধ্যে কাজে লাগে আর কি, গহনঙ কাজে লাগে, সুবিধা অসুবিধা জাস্ট পড়ে যাবা, শেষ। এখানে আর তেমন কিছু বলার মতো নাই। এরপরের পেজেই হচ্ছে আসল বিষয় আমাদের, বিশ্বগ্রামের উপাদানসমূহ, এগুলো জাস্ট একটু দেখে যাবা, রিডিং পড়বা। আমাদের এই যে বিশ্বগ্রাম, এটা মূলত এই 11টা টপিকের উপর ডিপেন্ড করে চলে। এখন আমরা 11 টপিকের কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা আমি তোমাদের জাস্ট একটু রিভিউ করবো, দেন আমরা আমাদের সিকিউ প্র্যাকটিসে চলে যাব। দেখো, আমাদের এখানে মোট 11 টপিক আছে, বিশ্বগ্রাম পড়তে গেলে 11 টপিক সম্পর্কে তোমাকে ধারণা করতে হবে। স্যার আবার একটু বললেন আগের পেজটা, আচ্ছা আগের 2টা পেজ জাস্ট রিডিং পড়বা আর হচ্ছে জাস্ট সংজ্ঞাটা মুখস্থ করবা, আর কিছু বলি নাই। এখন এখানটায় মূল আলোচনা হচ্ছে, এখানে দেখো 1 নম্বর যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা সেবা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়। এই 11 টপিকটা পড়লেই এই টাইপ যে আছে বিশ্বগ্রাম এটা কমপ্লিট। এই 11 টপিক নিয়েই আমাদের এই টপিকটা কি গঠিত। এখন এই 11 টপিকের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট
সেটা আমি বলতেছি, এবং কোনটা সিকিউ এমসিকিউ সেটাও বলতেছি, খেয়াল রাখবা। যোগাযোগ, যোগাযোগ টপিকটা জাস্ট তুমি এমসিকিউর জন্য রিডিং পড়বা, জাস্ট এমসিকিউর জন্য রিডিং পড়বা, যেখানে যতটুকু আছে, যার যে বইতে আছে, যে যতটুকুই আছে জাস্ট এমসিকিউর জন্য রিডিং পড়বা। ওকে, এরপরে হচ্ছে পরবর্তী পেজে আমরা যাচ্ছি। এখানেও যোগাযোগের কথা বলা আছে, মোবাইল কমিউনিকেশন, ডিজিটাল নেটওয়ার্ক কমিউনিকেশন, এবছর সুবিধাটা পড়বা, এবং স্যাটেলাইট যেগুলো আছে এগুলো জাস্ট তুমি পড়বা এমসিকিউর জন্য, এগুলো সিকিউর জন্য তেমন করতে হবে না, জাস্ট এমসিকিউর জন্য পড়ে যাবা। এবং এই জায়গার মধ্যে আমি তোমাকে দেখাই, এই পেজের মধ্যে দেখো লেখা আছে ইন্টারনেট, ইমেল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং। এই প্রত্যেকটা জিনিস, ইন্টারনেট, ইমেল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, এগুলো ভালো করে পড়বা, এগুলো ভালো করে পড়বা, কারণ এগুলো থেকে সিকিউ আসে। এগুলো থেকে কি আসে? সিকিউ আসে। এগুলো হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট সাজেশন। আগে যা যা বলছি সেগুলো এমসিকিউর জন্য পড়বা, এগুলো কি পড়বা? সিকিউর জন্য পড়বা। ইন্টারনেটে যা যা আছে, ইন্টারনেটে সুবিধা পড়বা, এর মধ্যে অসুবিধা পড়বা, এগুলো পড়বা, এগুলো সব সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে পরবর্তী যে অংশ সেটা হচ্ছে ইমেল। ইমেল থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ সিকিউ প্রশ্ন আসে, ইমেলের বিষয়টা পড়বা, ইমেলের সুবিধাটা পড়বা। এরপর হচ্ছে টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং খুব ইম্পর্টেন্ট, অনেক প্রশ্ন আসে, ভিডিও কনফারেন্সিং এর মধ্যেই পড়ে, এটাও ভাবা। এখানে এইগুলো মাত্র সিকিউর জন্য ভালো করে পড়বা। কথা কি বুঝতে পারছো? এতটুকু যা বলছি, আমি তো একটু কথা বলে যাচ্ছি, তোমাদের তো রেসপন্স নিচ্ছে না। আফিফা, ফারিহা, কথা, সবাই কি শুনতেছো? সবার নাম তো বলতে পারতেছে না, সবাই কি বুঝতেছো? স্বপ্ন আসো, জাস্ট একটু রিভিউ দিলাম আর কি, কোনগুলো পড়বেন, আমরা একটু পর প্র্যাকটিস করবো, জাস্ট এগুলো একটু সিকিউর জন্য ভালো করে পড়বেন। আচ্ছা, এরপরে যাচ্ছি পরবর্তী এগুলো জাস্ট এইগুলো, এই যে এগুলো জাস্ট এমসিকিউর জন্য, যে এখান থেকে জুম, গুগল মিট, এগুলো এমসিকিউর জন্য পড়ো, এমসিকিউতে এখান থেকে প্রশ্ন হয়। এরপর হচ্ছে পরবর্তী পেজের মধ্যে হচ্ছে আমাদের কর্মসংস্থান। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং, এগুলো ভালো করে পড়বেন, সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের মনে রাখবেন, এই যে আমাদের জনপ্রিয় মার্কেট প্লেস, এগুলো এমসিকিউতে আসে, কোনটা কোন মার্কেট প্লেস, এগুলো এমসিকিউতে আসে। ওকে, এই হচ্ছে সাজেশন। এর পরবর্তী পেজে আমাদের জাস্ট লেখা বা রিভিউ হয়ে যাবে। এবং পরবর্তী টপিক হচ্ছে শিক্ষা। এই শিক্ষা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ই লার্নিং থেকে অনেক প্রশ্ন আসে বোর্ড পরীক্ষা। ই লার্নিংয়ের ব্যাখ্যা, সুবিধা অসুবিধা, এগুলো সব পড়বেন, এগুলো সব পড়তে হবে, সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখানে একটা বক্স লেখা আছে, এই বক্সটা আমার এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। এই যে ওয়েবএক্স, ওয়েব বাইনার, গুগল ক্লাসরুম, এগুলো ভালো করে পড়বেন, এখান থেকে এমসিকিউ প্রশ্ন হয়। এই হচ্ছে সাজেশন। এরপরের টপিক হচ্ছে চিকিৎসার মধ্যে আমাদের সবচেয়ে ভাইরাল টপিক হচ্ছে টেলিমেডিসিন, আমি একটু বেশি বলে ফেলেছি। টেলিমেডিসিন থেকে প্রতি বছর ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন আসে, টেলিমেডিসিনের ব্যাখ্যা, টেলিমেডিসিনের উপকারিতাটা আছে, টেলিমেডিসিনের যে গঠন, এগুলো গাইডেও সুন্দর করে লেখা আছে। টেলিমেডিসিন ভালো করে সিকিউর জন্য পড়বেন, এই হচ্ছে এই অংশে আলোচনা সিকিউর জন্য। এরপরে গবেষণা যেটা আছে, গবেষণাটা তেমন আসে না, সিকিউ না, এমসিকিউর জন্য পড়বা, জাস্ট এমসিকিউ। এরপর হচ্ছে অফিসে যে অংশটা আছে, এটাও শুধু এমসিকিউর জন্য পড়বা, এটা লাগবে না তেমন, জাস্ট এমসিকিউর জন্য রিডিং পড়বা। এবং পরবর্তী পেজগুলোতে যাই, পরবর্তী পেজ আছে বাসস্থান। হ্যাঁ, বাসস্থান থেকে যেটা আমাদের সিকিউতে আসার মতো, এটা হচ্ছে স্মার্ট হোম কাকে বলে, এটা আমাদের কিন্তু বিগত বছরের খননে আসছিল, স্মার্ট হোম ব্যাখ্যা করো, গণনে আসছিল। স্মার্ট হোমটা ভালো করে পড়বা, সংজ্ঞা, স্মার্ট হোমের সুবিধা পড়বা এবং অসুবিধা পড়বা, এগুলো অবশ্যই সিকিউর জন্য পড়তে হবে, মনে রাখবা, অবশ্যই সিকিউর জন্য পড়বা, আমি সব বলতেছি। এবং পরবর্তী পেজে যেটা দেওয়া আছে ইন্টারনেট অফ থিংস, এগুলো জাস্ট এমসিকিউর জন্য পড়বেন, এখানে সিকিউর জন্য তেমন কিছু পড়া লাগবে না। পরবর্তী পেজে যেটা আমাদের আছে সুবিধা অসুবিধা, যে এমসিকিউ দেখবা তাহলেই হবে। এবং ব্যবসা বাণিজ্য যে টপিকটা আমাদের, এটা রিডিং পড়বা এমসিকিউর জন্য। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে আমাদের ই-কমার্সের যা যা আছে, ই-কমার্সের শাল, ই-কমার্স কাকে বলে, ই-কমার্সের যে ব্যবহার, ই-কমার্সের সুবিধা অসুবিধা, এগুলো সব পড়বেন সিকিউর জন্য, কারণ আমাদের সিকিউ থেকে ই-কমার্স থেকে অনেক প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট আমাদের এটা টপিক ই-কমার্সের যেই সুবিধা অসুবিধা অবশ্যই ভালো করে পড়বেন। এই হচ্ছে ই-কমার্সের যেই টপিক সেটার আলোচনা। এবং আমাদের ই-কমার্সে কিছু পয়েন্ট আছে, এগুলো না পড়লেও সমস্যা নেই, জাস্ট পড়ে যাবে এমনিতেই। মূল হচ্ছে ই-কমার্সের গঠন, সুবিধা অসুবিধা। এরপরে আমাদের হচ্ছে সংবাদ শুধু এমসিকিউর জন্য পড়বা, জাস্ট রিডিং পড়লেই হবে। এবং পরবর্তীতে হচ্ছে বিনোদনের যে যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, টুইটার, এগুলো অবশ্যই এমসিকিউর জন্য রিডিং পড়বেন।
এবং পরবর্তী যেটা আছে আমাদের এখানে, এগুলো সবই আমাদের এমসিকিউর জন্য। এখানে কোনো সিকিউর মতো আসার কোনো বিষয় নাই, জাস্ট এমসিকিউর জন্য পড়বা। তবে সাংস্কৃতিক বিনিময় যেটা আছে এটা মাঝে মধ্যে কুফল টুফল যদি খননে আসা পড়ে আর কি, এরকম। এই হচ্ছে ওভারঅল এই প্রথম যে টপিক, সেটা হচ্ছে আমাদের এই বিশ্বগ্রামের ধারণার টপিক। এই টপিকের 11 টপিকে জাস্ট ছোট্ট রিভিউ, কী কী পড়বেন এমসিকিউর জন্য, কী কী পড়বেন সিকিউর জন্য, এই হচ্ছে রিভিউ। এখন আমরা চলে যাব আমাদের মূল আলোচনা, প্র্যাকটিস অর্থাৎ সিকিউ প্র্যাকটিসে। সবাইকে বুঝতে পারছো কীভাবে পড়তে হবে এই টপিকের অংশগুলো? কার কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। ওকে, তো যাই হোক, অনেকটা ইনফরমেশন জানতে পারছো। এখন আমরা জাস্ট প্র্যাকটিস করা শুরু করি। ওকে, এবং মনোযোগ দিও। এখন আমরা জাস্ট সিকিউ আলোচনা করব, কীভাবে আমাদের একটা সিকিউ সলভ করতে হয়। আমরা কিন্তু বেসিক অনেক কিছু পড়ছি, এখন আমাদের মূল আলোচনা হচ্ছে সিকিউ প্র্যাকটিস। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। ওকে, চলেন আমরা শুরু করি। আমরা প্রথমত যেই সিকিউটা প্র্যাকটিস করব, এটা আমাদের আসছিল 2019 সালে যশোর বোর্ডে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের উদ্দীপক, জাস্ট মনোযোগ দিবা, কি বলছে আমাদের এটা বুঝতে হবে। এখন একটা বিষয় আমি তোমাদের বলি, বিষয়টা হচ্ছে কি, এখানে আমরা সিকিউ প্র্যাকটিসের সময় যেটা সব সময় মনে রাখবো, সিকিউ প্র্যাকটিসের সময় আমাদেরকে একটু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? উদ্দীপকটা ভালো করে ফার্স্ট অফ অল পড়তে হবে। উদ্দীপকটা আমরা আসলে ভালো করে যেহেতু পড়তে পারি না অনেকে, এই জন্য আমরা অনেকে বুঝি না এটা টপিকটা কি, কোন টপিক থেকে এখানে প্রশ্ন করা হয়েছে। আমি একটু দেখবো কারা কারা উদ্দীপকটা পড়ছো ভালো করে মনোযোগ দিয়ে, বা মনোযোগ দিছো ক্লাসে, দেখবো কারা কারা বলতে পারো টপিকটা আসলে কোন জায়গা থেকে আসে, বা উদ্দীপকটা কোন টপিক থেকে প্রশ্ন করা হয়েছে। চলো শুরু করি। সবাই এখানে কি ক্লিয়ার দেখা যাচ্ছে? উদ্দীপক কি ক্লিয়ার দেখতে পাচ্ছ সবাই? স্পষ্ট আছে সবার? এখানে কথা বলতে হবে প্লিজ। সব কিছু ওকে? জি স্যার। ওকে, দেখো শুরু করি। যশোর বোর্ড, হ্যাঁ যশোর বোর্ড 19। একটা কথা বলি, তুমি কলেজের পরীক্ষার্থী হও বা এইচএসসি পরীক্ষার্থী হও, যেই পরীক্ষার্থী হও না কেন, প্রথম কাজ উদ্দীপকটা ভালো করে পড়বা এবং চিন্তা করবা উদ্দীপকটা কোন টপিক থেকে আসছে। প্রথম কাজ উদ্দীপকটা কোন অধ্যায় থেকে এসেছে। এরপরের কাজ হচ্ছে উদ্দীপকটা ওই অধ্যায়ের কোন টপিক থেকে আসছে। এই দুটা কাজ ফার্স্ট অফ অল করো, তুমি প্রত্যেকটা সিকিউতে ইনশাল্লাহ 10-এ 10 পাবা যদি তুমি ওরকমভাবে লিখতে পারো। এখন তোমাদের টেকনিক শেখাবো, জাস্ট মুখস্থ না, টেকনিক কীভাবে তোমাকে লিখতে হবে। সিকিউ লেখার নিয়মটা তোমাকে জাস্ট বলে দিব, তেলি হবে। সূর্য পড়াশোনা শেষ করার পর চাকরি না পেয়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ করে অর্থ উপার্জনের পথ বেছে নেয়। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই প্রথম লাইনটা পড়ে তোমরা কি বুঝছো বলো তো? টপিকটার নাম কি? ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে অর্থ উপার্জন করার নাম কি? টপিকের নামটা কি কেউ বলতে পারবা? ফ্রিল্যান্সিং। চমৎকার, ভেরি গুড। উত্তর কে দিয়েছো আগে? তার নামটা কি? কথা, হ্যাঁ জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ফ্রিল্যান্সিং, কথার উত্তর রাইট। সি আমার উত্তর রাইট দিয়েছো। এই তো বুঝতে পারছো। তার মানে কি, সিকিউ প্র্যাকটিসের প্রধান আলোচনা হচ্ছে প্রত্যেকটা লাইন ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। এই তুমি বলছো না ফ্রিল্যান্সিং, এখন তুমি বানায়া লিখতে পারবা গগহ কেমনি কী করতে হবে না করতে হবে, এ হচ্ছে মূল কথা। আচ্ছা, কয়েক বছরের মধ্যে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। পরবর্তীতে তার এলাকার অনেকেই এই পথ অনুসরণ করে স্বাবলম্বী হয় বা ধনী হয়। তার ভাই প্রতাপ বাড়িতে থেকে আমেরিকার একটি বিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি অর্জন করে। তো এখানে প্রথমে সূর্যের কথা বলছে। সূর্য তো ফ্রিল্যান্সিং করে, আউটসোর্সিং করে, এটা হচ্ছে শিক্ষার মধ্যে পড়ে, শিক্ষা টপিকের মধ্যে পড়ে। এবং তার ভাই প্রতাপ যে কথাটা বলছে, প্রতাপের যে কথাটা এখানে উদ্দীপকে বলছে, প্রতাপ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমেরিকা একটা বিশ্ববিদ্যালয়, কিন্তু সে বাসায় বসে বসে পড়ে। এখন বাসায় বসে বসে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সিস্টেমটাকে কি বলে বলো তো? এটা কি হইতে পারে? ই লার্নিং। চমৎকার, এই তো কে বলছো? স্বপ্ন, ভেরি গুড। ই লার্নিং। তার মানে আমরা কিন্তু গেস করতে পারলাম এখানে আমাদের দুইটা টপিক থেকে প্রশ্ন হয়েছে। একটা হচ্ছে গিয়ে আমাদের ফ্রিল্যান্সিং, একটা হচ্ছে ই লার্নিং। এখন এই ফ্রিল্যান্সিং ই লার্নিং সম্পর্কে তোমার অবশ্যই বেসিক আলোচনা আছে, বেসিক তো তোমরা জানো, পড়ছো। এখন কিন্তু তোমাকে আর 10-এ 10 পাওয়াই থেকে ঠেকাইতে পারবো না ইনশাল্লাহ। এখন তুমি সুন্দর করে বর্ণনা করতে পারবা যে কিভাবে আমাকে এই ই লার্নিং ফ্রিল্যান্সিংয়ে কাজগুলোতে কীভাবে এই সাজায় লিখতে হয়, কীভাবে কী করতে হয়, হাবিজাবি টিসিটিসি। এইভাবেই আমাদের প্রত্যেকটা সিকিউর জাস্ট উদ্দীপকটা পড়ে মনোযোগ দিয়ে জাস্ট বুঝতে হয় টপিকটার নাম কি। এ হচ্ছে মূল কথা। ক্লাসে বাকিরা যারা চুপচাপ ছিল আমাকে একটু জানাও, ফারিয়া, আফিফা,
তারপর হচ্ছে কায়ুম, শাওন, মুনতাসির, রিয়াজ, সাইদুল, শহীদুল, তামান্না তো রেসপন্স করছো, আলিফ, সিয়াম। তোমরা কি বুঝতে পারছো সিকিউ প্র্যাকটিসের যে মেন থিম সেটা কি? জি ভাইয়া বুঝতেছি। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে মূল বিষয়, জাস্ট আমাদেরকে একটু উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, এখন আমরা চলো উদ্দীপক পড়ে ফেলছি, এখন হচ্ছে আমরা গ ঘ আলোচনা করি। আমাদের আজকে কিন্তু ক খ আলোচনা না, গ ঘ যেহেতু মূল আলোচনা, এই জন্য আমরা একটু গ ঘ নিয়ে আলোচনা করি। আজকে ক্লাসে লং নেওয়ার কারণ এই কারণে আজকে ফার্স্ট ক্লাস, এই জন্য আর কি। ইউটিউবে আবার আপলোড হবে ক্লাস, যারা দেখতে পাবে না তারা দেখে নিবে। দেখো গণন কি বলছে, উদ্দীপকের প্রতাপের উচ্চতর ডিগ্রি অর্জনের প্রক্রিয়াটি কি ব্যাখ্যা করো। আর গহনয় কি বলছে, গহনয়ে বলছে বাংলাদেশের বাস্তবতায় সূর্যের কর্মকাণ্ডের যৌক্তিকতা বিশ্লেষণ করো। এটা হচ্ছে দুইটা প্রশ্ন। এখন আমরা কিন্তু শুধু একটা সিকিউই টার্গেট করি না, আজকে অনেকগুলো সিকিউ টার্গেট করছি। এখন আমার প্রথম ক্লাসটা লিঙ্ক চলে যাচ্ছে, প্রায় 40 মিনিট শেষ হয়ে যাচ্ছে। তো এখন আমি লিঙ্কটা সেভ করার জন্য, রেকর্ডটা সেভ করার জন্য লিঙ্কটা অফ করতেছি। তো তোমরা একটু ওয়েট করো 10 মিনিটের মতো, 5 থেকে 10 মিনিট, এরপর নতুন লিঙ্ক দিব, সেই লিঙ্কে আমরা এখন পরবর্তী অংশটা আলোচনা করব। ক্লাস শেষ হয় নাই, 10 মিনিট ওয়েট করো, 10 মিনিটের ব্রেকের পর আবার আমরা লিঙ্ক দিয়ে নতুন অংশ শুরু করব। আসসালামু আলাইকুম। আমাদের এই স্পেশাল যে এফআবি প্রোগ্রাম, সেই এফআবি প্রোগ্রামের এই মুহূর্ত থেকে আমরা আলোচনা আবার শুরু করতেছি। তো আমরা আসলে উদ্দীপক পড়েছি এবং কি পড়েছি, প্রশ্ন পড়েছি। এখন আমরা উত্তর পড়ব। চলো উত্তরটা শুরু করি। প্রথম যে উত্তর, এটা গণম উত্তর। কি বলতেছে, উদ্দীপকের প্রতাপের উচ্চতর ডিগ্রি অর্জনের প্রক্রিয়াটি কি ব্যাখ্যা করো। মানে প্রতাপ উচ্চতর ডিগ্রি অর্জন করছে কোন প্রক্রিয়ার সাহায্যে, সেই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের ই লার্নিং। এখন এই ই লার্নিং প্রক্রিয়াটা কেমনে হয়, কিভাবে কাজ করে, এইটাই জাস্ট আমাদের আলোচনা করতে হবে। ওকে, তো প্রথমত আমরা লিখব কীভাবে। আমাদের সিকিউ লেখার একটা নিয়ম আছে, আমি তোমাদের হয়তো বা সিকিউ লেখার একটা নিয়ম তোমাদেরকে পড়াইছিলাম, বেসিক ক্লাসে আলোচনা করছিলাম যদিও ব্যাপারগুলো, তারপর আমি তোমাদেরকে এখানে আবার একটু মনে করিয়ে দিচ্ছি। সিকিউ লেখার নিয়মটা কি, প্রথমেই এক কথায় তোমাকে লিখতে হবে। আচ্ছা, আমি একটু ঠিকঠাক করে দিই, দেখো প্রথমে কি করতে হবে, এক কথা আমাকে লিখতে হবে। আচ্ছা, এক কথা আমরা কি লিখব, আমাদের এক কথায় লিখতে হবে এই যে আমরা, দাঁড়াও, হ্যাঁ, এই যে আমরা উদ্দীপক থেকে যে বিষয়টা পাচ্ছি। আচ্ছা, আমি একটু পেজ নিয়ে নিই, একটু ওয়েট করো, হ্যাঁ একটু সময় দাও, আমি একটা পেজ নিয়ে আসি। তো যেটা বলতেছিলাম আর কি, ওই যে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এক কথায় উত্তর লিখতে হবে। উদ্দীপকের প্রক্রিয়াটার নাম কি, ওই দেখো প্রথমে আমরা লিখবো উদ্দীপকের প্রতাপের বাড়ি থেকে উচ্চতর ডিগ্রি অর্জনের প্রক্রিয়াটা হচ্ছে ই লার্নিং। তুমি যদি এই লাইনটা না লিখে ব্যাখ্যা দাও, যে উদ্দীপকে যে বিষয় নিয়ে কথা বলা হলো নিচে ব্যাখ্যা করা হলো, এটা লিখলে তুমি 1 নাম্বার পাইবা না। বি কেয়ারফুল। সৃজনশীল লেখার নিয়ম হচ্ছে প্রথমে মূল কথা লিখতে হবে, উদ্দীপকে যে টপিকের কথা বলছে সেই টপিকের নামটা লিখতে হবে। তো এটা ই লার্নিং লিখে দিলাম, এই লাইনটা লিখলেই তুমি 1 নাম্বার পাইয়া গেছো। সবাই কি ব্যাখ্যা বুঝতে পারছো? লিখতে হবে, লিখতে হবে কিভাবে, ব্যাখ্যাটা বুঝতে পারছেন? লেখার নিয়ম বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। এরপর দেখো নেক্সট পরবর্তী অংশ, মনোযোগ দিও, না বুঝতে পারলে বইলো। এখন আমরা মূল ব্যাখ্যা শুরু করি। মূল ব্যাখ্যা হচ্ছে ই লার্নিং হচ্ছে এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে কোনো শিক্ষার্থী ঘরে বসে উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা অর্জন করতে পারে। এর জন্য যা প্রয়োজন তা হলো ইন্টারনেট সংযোগ। আচ্ছা, সমস্যা নাই, ক্লাস রেকর্ড থাকবে, রেকর্ড দেখে নিও, রবিবার যদি পরীক্ষা, জয়েন করছে খুশি নাম। তো বলতেছে কি যে ঘরে বসেই তার যদি অনলাইনে ক্লাস করতে কী লাগবে, এটা ইন্টারনেট সংযোগ লাগবে। যেমন তোমরা এখন বর্তমানে ক্লাস করতেছো আমার এখানে নেট দিয়ে, এমবি বা ওয়াইফাই দিয়ে, মোবাইল দিয়ে। তো ইন্টারনেটে সংযুক্ত হয়ে একজন শিক্ষার্থী প্রচলিত শ্রেণীকক্ষে উপস্থিত না হয়েও ঘরে বসেই ইমেল, ভিডিও কনফারেন্সিং, চ্যাট, ইনস্ট্যান্ট মেসেঞ্জিং প্রভৃতি কম্পিউটার ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যক্তিগত পর্যায়ে শিক্ষা গ্রহণ করতে এবং প্রয়োজনীয় মূল্যায়ন পরীক্ষা অংশ নিতে পারে এবং এর মাধ্যমে ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়। অর্থাৎ সে শুধু যে ক্লাস করে এরকম না, তোমরা কিন্তু অনলাইনে পরীক্ষাও দাও।
তো অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য তোমার সিস্টেমগুলো কি, ইমেল আছে, ভিডিও কনফারেন্সিং আছে, চ্যাট আছে, মেসেজিং আছে, প্রভৃতির মাধ্যমে তুমি কি করো, অনলাইনে ক্লাসও করো, অনলাইনে পরীক্ষা দাও এবং অনলাইন থেকে তুমি কি উচ্চতর ডিগ্রি অর্জন করতে সক্ষম হও। সবাই কি ব্যাখ্যাগুলো বুঝতে পারছো না? এই ব্যাখ্যাগুলো জাস্ট নিজের ভাষায় লিখবা, জাস্ট আমি বুঝা দিচ্ছি কেমনে কি, কোন লাইনের ব্যাখ্যা কি, কীভাবে কী করতে হবে, টিসি। এতটুকু বুঝতে পারছো তো? একটু কথা বলো, এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, স্যার, বুঝছি। এরপরে হচ্ছে পরবর্তী অংশে বলতেছে যে এভাবে বিশ্বের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা এবং ডিগ্রি অর্জন করা সম্ভব। এই প্রক্রিয়া শিক্ষা অর্জন অত্যন্ত স্বল্প ব্যয়ের। মানে এই প্রক্রিয়া শিক্ষা অর্জন করা কি অত্যন্ত স্বল্প ব্যয়ের। সাপোজ তুমি এই বাংলাদেশে থেকে বিদেশের কোনো কান্ট্রিতে লেখাপড়া যদি করো, তাহলে তোমার যাতায়াত খরচ লাগবে না, বিমান ভাড়া লাগবে না, সেখানে গিয়ে থাকার কোনো টাকা লাগবে না। মানে কি খুবই কম ব্যয়ে তুমি কি করতে পারো, বাংলাদেশে বসেই বিদেশের উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারবা, কম টাকা পয়সা আর কি। যেসব উন্নয়নশীল বা উন্নত দেশের শিক্ষার্থীগণ আর্থিক অসচ্ছলতার কারণে বিদেশে গিয়ে লেখাপড়া করতে সুযোগ পায় না, তারাই মূলত ই লার্নিংয়ের মাধ্যমে ইতিবাচকভাবে প্রভাবিত হতে পারে। যেমন আমাদের দেশের মানুষ কিন্তু এত টাকা পয়সা দিয়ে বাচ্চাদেরকে বিদেশে লেখাপড়া করাতে পাঠাতে পারে না, অনেক ফ্যামিলি পারে না। তো তারা কি করবে, তারা এই ই লার্নিং সেবার মাধ্যমে দেশে বসেই বিদেশের উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারবে। উদাহরণস্বরূপ আমেরিকার কোনো একটি বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করতে পারে। এভাবেই আমরা কি করে দিব, আমাদের যে ব্যাখ্যাটা আছে সেটা লিখে দিব। এই হচ্ছে আমাদের গহনং ব্যাখ্যা বা গহনং উত্তরের সমাধান। এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? স্যার ঘ নাম্বার কয় পেজ, এক পেজ লিখলে কি হবে? আচ্ছা, এখানে বিষয় পেজ নাম্বার বলি। আসলে পেজ নাম্বার হচ্ছে, তুমি যদি গ নাম্বার লিখতে চাও, গ নাম্বার কমপক্ষে 1.5 পেজ লিখবা, কম হইলেও 1.5 পেজ। 1 পেজ লিখলে আসলে খুব কম হয়ে যায়, 1 পেজে আসলে মানানসই হয় না। গ নাম্বার কমপক্ষে 1.5 পেজ লিখবা। অবশ্যই 1.5 পেজের মধ্যে মানসম্মত লেখা থাকতে হবে, হাবিজাবি লিখতে হবে না। অবশ্যই উদ্দীপকে যা দেওয়া আছে সেটার সাথে মিল রেখে অবশ্যই 1.5 পেজে লিখে দিবা। তবে যদি পারো 2 পৃষ্ঠা পুরোপুরি লিখে দিবা, যদি সম্ভব না হয় আর কি 1.5 পেজে না, সমস্যা নেই। তবে 1 পৃষ্ঠা লিখলে খুব কম হয়ে যায়, এই হচ্ছে বিষয়। কথা বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার, এখন কথা হচ্ছে গহনঙের জন্য কত পেজ দিবা। এখন গহনঙের জন্য ডিপেন্ড করে এটা পরিসর। কিছু কিছু গহনং থাকে তোমার একটু বড় করে লিখতে হয়, কিছু কিছু গহনং থাকে এত বড় করে লেখার প্রয়োজন হয় না। তবে মানে সেফ জোন হচ্ছে 2.5 পৃষ্ঠা, 2.5 পৃষ্ঠা লিখলেই সেফ। আবার 3-3.5 পৃষ্ঠা লিখতে যাও না, তাহলে অনেক বড় হয়ে যাবে, বুঝছো? 2.5 পেজ লিখলেই সেফ। স্যার তাহলে কি ভূগোল আছে, অর্থাৎ এগুলো তো তাহলে তো মানে আটটা শেষ করা যাবে না। আসলে কথা হচ্ছে যে তোমার এই আর্টসের সাবজেক্টগুলোতে স্পিড রাখতে হয় বেশি, হাতের লেখা। এখন জানি এটা একটু বেশি টাফ তোমাদের জন্য, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আসো, ওদের তো লিখতে হয় প্রচুর। তো যেহেতু লিখতে হয় প্রচুর, তাই জন্য বেশি স্পিড লিখতে হবে। কম স্পিড লিখলে কিন্তু এত লেখা তার পক্ষে পসিবল না। এরকম কোনো নাই যে তার অঙ্ক আছে, অঙ্ক থাকলে সে কমায় লিখলেও হইতো, কিন্তু অঙ্ক নেই, সবই মুখস্থ, সবই লিখতে হবে। এই জন্য কষ্ট করে স্পিড বাড়াবা, বেশি বেশি লিখতে হবে, সময় ধরে ধরে লিখতে হবে, তাহলে তুমি মোটামুটি ভালো লিখতে পারবা স্পিডে, এবং নাম্বারও ভালো পাবা ইনশাল্লাহ। কথা বুঝছো? আচ্ছা, আমার সময় কম। কারণ স্যার আধা ঘন্টা চলে যাবে। হ্যাঁ, কি বললা? স্যার বুঝতে বললাম যে একটা মানে যে একরকম 1 নাম্বার একটা প্রশ্ন আসলো, ওই প্রশ্নটা পড়ে মানে বুঝতে তো 4-5 মিনিট চলে যায়। আসলে ঠিক, আসলে প্রশ্ন পড়তে একটু সময় লাগে, আবার লিখতে গেলে সময় লাগে। এখন এগুলো মানে যত বেশি বেশি আমি পরীক্ষার আগে যত দক্ষ হইতে পারি আমারও তত ভালো। এখন তো সবাই সব দিকে পারে না, আমাকে কিছু কিছু বিষয় স্যাক্রিফাইস করতে হবে। যে হ্যাঁ, আমি যে অধ্যায়গুলো ভালো পারবো সেই অধ্যায়গুলো ভালো করে প্র্যাকটিস করবো, যে অধ্যায়গুলো কম পারবো সেই অধ্যায়গুলো কম পড়বো। আমার তো আসলে সব অধ্যায় এত স্পিডে পড়তে হবে না। আমি যে কটা সৃজনশীল ভালো লিখতে পারবো সে কটা প্র্যাকটিস করবো। আমাদের আসলে চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব। আসলে সব দিকে তো আসলে সম্ভব না, যতটুকু সম্ভব। এখন যতটুকু সম্ভব অতটুকু চেষ্টা করতে হবে, আলোর উপরও তাকুল করতে হবে, চেষ্টা করে যেতে হবে, এই আর কি। ওকে, আচ্ছা, এবার দেখো নেক্সট। আর 2 পেজ লিখলে হবে, গহনঙে 2 পেজ লিখলে হবে না এরকম না, হবে, কিন্তু কিছু কিছু প্রশ্ন থাকে একটু বড়, এই জন্য 2.5 পেজ লিখতে হয়। যে একবার দেখো, গহনং বাংলাদেশের বাস্তবতায় সূর্যের কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
সূর্য কি কাজ করছে? সূর্য ঘরে বসে ফ্রিল্যান্সের মাধ্যমে সে আয় রোজগার করছে। এটা কতটুকু যৌক্তিক আমাদের দেশের প্রেক্ষিতে ব্যাখ্যা করতে হবে। প্রথম কথা কি? প্রথম কথা লিখতে হবে এই মূল পয়েন্ট আসলে কি? উদ্দীপকে সূর্য পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ করে অর্থ উপার্জনের পথ বেছে নেয়। সূর্যের এই অর্থ উপার্জনের প্রক্রিয়াটার নাম হচ্ছে আউটসোর্সিং। তুমি যদি এই কথাটা না লিখো, আউটসোর্সিং যদি না লিখে ব্যাখ্যা শুরু করো, তুমি 1 নাম্বার পাইবা না। এ হচ্ছে মূল কথা। অর্থাৎ মূল কথা লিখে দেন তোমাকে ব্যাখ্যায় যেতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা যাচ্ছি নেক্সট। আউটসোর্সিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অতিরিক্ত কর্মী নিয়োগ না করে বাহিরের যে কোনো দেশের নাগরিকদের দিয়ে অর্থের বিনিময়ে কাজ করিয়ে নেয়। অর্থাৎ কোম্পানিতে জয়েন না করে কোম্পানির বাহিরে কোনো মানুষ ইন্টারনেটের মাধ্যমে সেই কোম্পানি কাজ করে দিবে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এর মাধ্যমে হাজার হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে বা হচ্ছে। দেশে আসছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। দেখা যায় বাংলাদেশে অনেক মানুষ চাকরি পায় না, তারা কি করে? অনলাইনে ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং করলে কি হয়? সে একটা কর্মসংস্থানের সুযোগ পায় এবং সে যখন এই কর্মসংস্থান করে বা সে যখন এই অনলাইনে ফ্রিল্যান্সিং করে টাকাটা আনে, এটা কিন্তু একটা বৈদেশিক মুদ্রা। এটা হচ্ছে বৈদেশিক মুদ্রা। কেন? বাহিরের কান্ট্রি থেকে কোনো কিছু যখন বাংলাদেশে আসে, এটা কি বিদেশি টাকায় আসে, দেশের টাকায় আসে না কিন্তু। এটা রেমিটেন্স বলে আর কি। এই হচ্ছে বিষয় আর কি। তো বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জিত হয়। শুধু বৈদেশিক মুদ্রা অর্জন নয়, এর ফলে দেশের বিপুল সংখ্যক প্রশিক্ষিত বেকার দক্ষ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। মানে ফ্রিল্যান্সিং কলেজে শুধু বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এরকম না, দক্ষ শ্রমিক কি হচ্ছে? কর্মসংস্থান, বেকার মানুষরা দক্ষ হচ্ছে এবং কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। আউটসোর্সিং এখন অনেকেরই পেশায় পরিণত হয়েছে। বাংলাদেশের প্রতি বছর আউটসোর্সিং হতে কয়েক মিলিয়ন ডলার আয় করছে। মানে এখন আউটসোর্সিংটা একটা পেশা হয়ে গেছে। আগে তো আউটসোর্সিং বলতে বোঝানো হয়তো যে এই ল্যাপটপে টিপে কম্পিউটারে টিপে এগুলো হুদাই বংচং। কিন্তু আসলে এই কাজটা কঠিন হলেও এই কাজটা যদি লাগাতার করতে পারে কেউ, অবশ্যই যারা বাংলাদেশে চাকরি করে তাদের থেকে অনেক বেশি পরিমাণ সে আয় রোজগার করতে পারে, লাখ লাখ টাকা ইনকাম করতে পারে সেই ঘরে বসে। তবে এটা কষ্ট, প্রচুর কষ্ট আর কি। এটা যারা কাজ করে তারা ভালো জানে কী পরিমাণ কষ্ট। দিনে রাত্রে সময় মিলে কাজ করতে হয়, যেখানে তোমার চোখের একটা সমস্যা দেখা যায়, তারপর হচ্ছে এক দৃষ্টি তাকিয়ে থাকতে ব্রেনের সমস্যা থাকে, অনেক আমাদের সাইড এফেক্ট থাকে। তারপরও এটা প্রচুর কষ্ট। সবাইকে কথাগুলো বুঝতেছো? আমি যা বলতেছি তোমাকে জানাও। জি স্যার, আচ্ছা, বুঝছি। এরপর দেখো নেক্সট। দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠীর অনেকে এই শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে উঠছে। সূর্য এই আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। সূর্যের মতো বাংলাদেশের অন্যান্য শিক্ষিত বেকার যুবকরাও একইভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে আউটসোর্সিংয়ের ব্যাপারটা তুলে ধরা, আউটসোর্সিংয়ের মাধ্যমে কীভাবে কী করা যায়। এরপরে সূর্য যে কাজটা করছে সেটা লিখে দেবো। এরপর লিখে দেবো যে বাংলাদেশের প্রেক্ষিতে এই কাজটা কি ভালো নাকি খারাপ। অবশ্যই ভালো, কারণ অনেকেই বেকার থাকে, এই কাজটা করে তার কী হয়? স্বাবলম্বী হয়। অর্থাৎ বাংলাদেশের বাস্তবতায় সূর্যের কার্যক্রম আউটসোর্সিং অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানে এটা ভালো দিক। এই হচ্ছে ব্যাখ্যা আর কি। তো অনেকেই চ্যাটবক্সে উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আমাকে বলো, এই প্রথম যে প্রশ্ন সলভ করলাম, কারো কোনো প্রশ্ন আছে এখানে? কে কিছু বলবা? নাই স্যার, প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। তাহলে এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী। ওকে, এবার আমরা যাব পরবর্তী সিকিউতে। চলো। আচ্ছা, একটা বিষয় বলি। হ্যাঁ, পরবর্তী সিকিউতে যাওয়ার আগে আমি তোমাদের একটা বিষয় বলি। তোমরা যদি কেউ গাইড কিনতে চাও, বিশেষ করে আইসিটি যদি কেউ গাইড কিনতে চান, অবশ্যই একটা লেখকের গাইডই কিনবেন। সরি, লেখক না, কোম্পানির গাইড। যদি এটা কোনো মার্কেটিং না, এটা হচ্ছে তোমাদের ভালোর জন্যই। জাস্ট এক কথায় বলি, গাইডের নাম হবে নিউটন গাইড। আইসিটি তোমরা যেই বই পড়ো, তুমি যদি সিস্টেক পড়ো তাও নিউটন গাইড কিনবা। নিউটন বই পড়লে নিউটন গাইড, তারপর হচ্ছে গিয়ে মুজিবুর রহমান স্যারের বই পড়লেও নিউটন গাইড, অথবা অক্ষরপত্র বই পড়লেও নিউটন গাইড। নিউটন গাইডটা সবাই কিনবা আইসিটির জন্য। সবাই কি আমার কথা বুঝতে পারছো? নিউটন গাইড, লেকচারের নিউটন গাইড। স্যার, বলো। গাইড কিনবো না, সাপ্লিমেন্ট। আচ্ছা বলি, সাপ্লিমেন্ট কিনো, যাই কিনো, নিউটন বা লেকচার, ঠিক আছে? সাপ্লিমেন্ট বা গাইড যেটাই কিনো, নিউটন বা লেকচার। এখন গাইড কিনলেও পারো, সাপ্লিমেন্ট কিনলেও পারো, কোনো সমস্যা নেই। এবং আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে টেস্ট পেপার। টেস্ট পেপার যারা কিনতে চান, টেস্ট পেপার যদি কিনতে চান, অবশ্যই আমি এটা গাইডের একটা ছবি দেখাই। এই গাইডটা তো হচ্ছে কি
উত্তেজিত 27 ব্যাচের ছবি। এটা তো আমার গাইড, বিক্রয়ের জন্য নয়, এটা আমি তো পাইছি, কোচিংয়ে পড়াই তো, কোচিং থেকে দিছে কোম্পানি। যদিও মানে বলবা স্যার আপনি কোম্পানি থেকে বই পাইছেন, আপনি তো মার্কেটিং করতেছেন আমাদের দিয়ে। আসলে মার্কেটিংয়ের কোনো বিষয় না, আমার কাছে অনেক কোম্পানির গাইড থাকে, বই থাকে, আমি সবগুলো প্রচার করি না, যেগুলো ভালো লাগবে সেগুলো প্রচার করি, যেগুলো পারফেক্ট, যেগুলো তোমরা পড়লে তোমরা উপকার পাবা, যেগুলো পড়লে তোমাদের আয়ত্ত হবে, সেগুলো আমি তোমাদের বলি, বই হোক বা গাইড হোক। এটা কিন্তু আমি কোনো মার্কেটিংয়ের জন্য বলতেছি না, মনে রাখবা। তো এই যে নিউটন যে গাইড, এটা তো দেখতে আমার এরকম, যারা 27 ব্যাচের পরীক্ষার্থীরা আছেন, উত্তেজিত 27 ব্যাচ, দেখতে ঠিক এরকম। এই যে হচ্ছে তোমার গাইড আর কি। এই আর টেস্ট পেপার যদি তোমরা কিনতে চাও, অবশ্যই টেস্ট পেপারটাও নিউটন কিনবা। এই হচ্ছে আমাদের টেস্ট পেপার। হ্যাঁ, এই যে 26-এর পরীক্ষার্থী যারা আসো এই যে এবছর এইচএসএ 26, এই হচ্ছে টেস্ট পেপার, লেকচার সিরিজের টেস্ট পেপার। লেকচার বললেই হবে বা শিওর সাকসেস বললেই হবে। শিওর সাকসেস টেস্ট পেপার মানে হচ্ছে শিওর সাকসেস, এটাও লেকচার থেকে প্রকাশ করা। এই যেটা হচ্ছে মেডিজি, এই হচ্ছে টেস্ট পেপার। ওকে, আর সাপ্লিমেন্ট যদি কিনতে চাও, সাপ্লিমেন্টটাও নিউটন হবে, একই। যাক, তোমাদের দেখা দিলাম। কার কোনো প্রশ্ন আছে এ নিয়ে? এ হচ্ছে বই আর হচ্ছে গাইড নিয়ে একটু কথা আর কি, কারণ এগুলো তোমার লাগবে প্র্যাকটিস করার জন্য, বইয়ের পাশাপাশি গাইড লাগবে। এই কার কোনো প্রশ্ন আছে কি? থাকলে বলতে পারেন। এনিওয়ান? আচ্ছা, না স্যার। তাহলে আমরা এখন যাই আমাদের পরবর্তী প্রশ্ন। এবার চলেন আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে সেটার আলোচনা করব। প্রথমত আমরা উদ্দীপক পড়ব, দেন আমরা দেখব কতটুকু আমরা এটার উত্তর লিখতে পারি। আচ্ছা, তো আমরা শুরু করি, জাস্ট ওয়েট করো। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গিয়ে আমাদের, একটু ওয়েট করো। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই যে প্রশ্নটা আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট তোমরা একটু দেখবা। এটা আমাদের আসছিল নিউটন সামিট মেন্টাল টেস্ট পেপার কিনবো। আচ্ছা, আমি পরে বলবো না। হ্যাঁ রিয়াজ, পরে আমাকে জানা দিও। এবার চলো আমরা যাই আমাদের যেই উদ্দীপক, সেই উদ্দীপক আজকে আমরা এই টপিকটা শেষ করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, যে কটা সিকিউ আছে। দেখো, কুমিল্লা বোর্ড 17তে আসা প্রশ্ন। তো এখানে আমাদের প্রশ্নে কি বলছে আমরা একটু খেয়াল করি, এখানে ভালো করে মনোযোগ দিলে তুমি বুঝতে পারবা। এখানে বলতেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কলের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা বন্দর উদ্বোধন করেন। অপরদিকে দেশের শিক্ষামন্ত্রী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক উপায়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণের কথা বলার প্রেক্ষিতে এবিসি কলেজের পরিচালনার পরিষদ শিক্ষার্থীদের জন্য ফেস রিকগনিশন পদ্ধতি চালু করার কথা ভাবছেন, যদিও বর্তমানে শিক্ষকদের জন্য আঙ্গুলের ছাপ পদ্ধতি চালু আছে। এটা হচ্ছে পুরো উদ্দীপক। এখন আমি তোমাদেরকে বলি, এটার আমরা যে কাজটা করব, শুধু প্রথম যে অংশটা আছে এই প্রথম অংশটার বিষয়টাই আমি তোমাদের সাথে আলোচনা করবো, এটা একটু খেয়াল রাখবা। তোমরা একটু বলো তো, প্রথম যে টপিকটার নাম বলা হয়েছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা কোন টপিক থেকে আসা প্রশ্ন? কে বলতে পারবা? ভিডিও কনফারেন্সিং। কি বললা? ভিডিও কনফারেন্সিং। আচ্ছা, ভিডিও কনফারেন্সিং, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট। বাকিরা কি বলো? ভিডিও কনফারেন্সিং নাকি টেলিকনফারেন্সিং, কোনটা? দুইটা জিনিস, একটা ভিডিও কনফারেন্সিং। হ্যাঁ, ভেরি গুড, ভিডিও কনফারেন্সিং। টেলিকনফারেন্সিং কিন্তু অন্যটা। আচ্ছা বলি, হবে না। হ্যাঁ, আমাদের কিন্তু ভিডিও কনফারেন্সিং টেলিকনফারেন্সিং প্রায় সেম, ঠিক আছে? ভিডিও কনফারেন্সিং টেলিকনফারেন্সিং এগুলো কিন্তু প্রায় সেম, কিন্তু টেলিকনফারেন্সিং হচ্ছে কি চিকিৎসা সেবার মাধ্যমে কাজ করে, আর ভিডিও কনফারেন্স হচ্ছে গিয়ে ভার্চুয়াল, যে তোমার সেমিনার বলো, তারপর হচ্ছে মিটিং বলো, এর যেমন জুমে এখন হচ্ছে, এটা ওরকমই আর কি। ভিডিও কনফারেন্সিং মানে ভিডিওর মাধ্যমে ভিডিও কল আর কি, এক প্রকার ভিডিও কল। ওকে, তো চলো শুরু করি। আমাদের কি প্রশ্ন বলছে? আমাদের প্রশ্নে বলতেছে এখানে গণ আলোচনা যে উদ্দীপকে সমুদ্র বন্দর উদ্ভাবনের জন্য ব্যবহৃত প্রযুক্তিটির সুবিধাগুলো কি ব্যাখ্যা করো। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে যে আমাদের প্রশ্নে বলছে, এখানে কি আমাদের এই ভিডিও কনফারেন্সিংয়ের ব্যাখ্যা চাইছে নাকি এর সুবিধা চাইছে? বলো তো কি চাইছে এখানে? গহনমে কি চেয়েছে? সুবিধা। তার মানে কেউ যদি ভুলক্রমে ভিডিও কনফারেন্সিং এর ব্যাখ্যা দিয়ে দাও, 0 পাবা, 0, জাস্ট 0। যদিও তুমি বলতে পারো 1 নাম্বার পাবা, কারণ ভিডিও কনফারেন্সিং তো বলছো, হ্যাঁ 1 নাম্বার পাবা, কিন্তু বাকি নাম্বারগুলো পাবা না, কারণ চাইছে একটা দিস আর একটা সুবিধা চাইছে। এখন সুবিধাগুলো আলোচনা করতে হবে।
কিন্তু প্রথম কথা লিখতে হবে কি, ওই যে আগের মতোই, উদ্দীপকে সমুদ্র বন্দর উদ্ভাবনের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। নিচে এই প্রযুক্তির সুবিধাগুলো তুলে ধরা হলো। এখন আমরা দেখি ভিডিও কনফারেন্সে কী কী সুবিধা আছে। প্রথম কথা, যে কোনো স্থানে অবস্থান করেও নির্দিষ্ট সভা মিটিং এ অংশগ্রহণ করা যায়। ভিডিও কনফারেন্সিংয়ে যে কোনো জায়গায় বসেও কী করা যায়, সভা মিটিং করা যায়। 2 নম্বর, অডিও এবং ভিডিও উভয় প্রকার সম্প্রচার এর মাধ্যমেই যোগাযোগ করা যায়। এখানে অডিও যোগাযোগ করা যায়, ভিডিও যোগাযোগ করা যায়। 3 নম্বর, এই প্রযুক্তির কল্যাণে মানুষ দূরে অবস্থান করেও একে অপরের কাছাকাছি থাকতে পারে। মানে দূরে থাকেও কাছাকাছি থাকা যায় কেমনে, ওই যে কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে তোমার সামনে চলে আসবে অপর ব্যক্তিটা, এ তো কাছাকাছি হয়ে গেল। 4 নম্বর, অনেক দূরে অবস্থান করেও অথবা প্রত্যন্ত গ্রামের একজন নাগরিকও তার রোগ সম্পর্কে অভিজ্ঞতা ডাক্তারকে জানাতে পারে। আসলে এই যে কথাটা বলছে 4 নম্বরটা, আসলে এখানে 4 নম্বরটা এখানে যায়, তারপরও মানে এটা টেলিকনফারেন্সিংয়ের মতো হয় আর কি। ভিডিও কনফারেন্সিং টেলিকনফারেন্সিং প্রায় সেম আর কি। এটাই বলছে যে দূরের যে প্রান্তের মানুষগুলো আছে, প্রত্যন্ত গ্রামের মানুষ, তারা তো আসলে এত সুযোগ সুবিধা পায় না, ডাক্তারের কাছে যাওয়া আসা, ওষুধ, এত তো সুযোগ সুবিধা পায় না। তো ঢাকার মধ্যে এত সুযোগ সুবিধা পায়, গ্রামে তো থাকে না। এই জন্য তারা কি করে, গ্রাম থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডাক্তারদের সাথে যোগাযোগ করে ডাক্তারের পরামর্শ নেয়, ওষুধ পানির বিষয় নিয়ে আলোচনা করে। এটা একটা সুবিধা আর কি। আমাদের যে সুবিধা বলছে, যেন সুবিধার কথা এখানে উল্লেখ করলাম। সরি, সবাই কি কথা বুঝতে পারছো? এটা আমাকে জানাও, এই পয়েন্টগুলো বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। ওকে, জি স্যার বুঝছি। এবার যাও, এবার পরবর্তী অংশগুলোতে চলে যাও। পরবর্তী এখানে মোটামুটি 5-6টা দিলেই হয়ে যায়, বেশি লাগে না। বলতেছে আমাদের ঘরে বসেই শিক্ষার্থীরা বিদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসে অংশগ্রহণ করতে পারে। যেমন তোমরা এখন তোমাদের বাসায় বসে আমার এখানে ক্লাস করতেছো, এটা একটা ভিডিও কনফারেন্সিং। আবার এটি স্বল্প মূল্যের এবং কম সময় ব্যয় হয়, মানে কি এটা কম টাকা পয়সায় করা যায় আর কি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মিটিংয়ে যোগ দিতে ভ্রমণ বাবদ কোনো টাকা বা যানজটের কোনো সময় নষ্ট হয় না। অর্থাৎ তুমি সাপোজ কক্সবাজারে গিয়ে একটা মিটিংয়ে যোগ দিবা, তো ঢাকা থেকে কক্সবাজারে যাওয়া, যাতায়াত খরচ আছে, রাস্তায় জাম, প্রচণ্ড গরম, এত ঝামেলা করে কে যায় কক্সবাজারে মিটিং করতে? এর চেয়ে বলো ঘরে বসেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কী করো, সেখানে কনফারেন্সিংয়ে যোগ দাও বা মিটিংয়ে যোগ দাও। তো এখানে যাতায়াতের খরচও বাঁচবে, যানজটের ভোগান্তি হবে না এবং সময় নষ্ট হবে না। আরামে আইসে কী করতে পারবা, মিটিংয়ে যোগ দিতে পারবা বা ক্লাসে বসে থাকতে পারবা। এই হচ্ছে সুবিধা আর কি। ব্যাপারটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে চলো এবার আমি পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। তো আশা করি এভাবে যদি প্র্যাকটিস করতে থাকো রেগুলার এবং একটু গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করো, এবং আশা করি সিলেবাস শেষ হতে বেশি দিন সময় লাগবে না ইনশাল্লাহ। চট্টগ্রাম বোর্ড 16 সালে আসার প্রশ্ন, কি বলতেছি একটু খেয়াল করো। ডক্টর ফারিহা শহরের কর্মস্থলে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি কৃত্রিম পরিবেশে অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এখানে 2টা বাক্য লেখা আছে। আচ্ছা, ছুটি বলছো, ছুটি একটু পরই হবে, আরও একটা প্রশ্ন বাকি আমাদের, এটা আরেকটা, 2টা হইলে ছুটি। আচ্ছা বলি, প্রথম যে বাক্যটা, সেই বাক্যটা দ্বারা তুমি কি বুঝছো? শহরে থেকে, হ্যাঁ চমৎকার, ভেরি গুড। কায়াম আলী, তুমি কি 26 ব্যাচ না 27 ব্যাচ? ও আচ্ছা, তুমি সায়েন্সে, কমার্সে নাকি আর্টসে বলো তো? হ্যাঁ আচ্ছা, কমার্সে। ওকে, তো তুমি আমার সাথে যোগাযোগ করো, তুমি যেখান থেকে জয়েন করছো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমার সাথে পরে যোগাযোগ করো, বলো যে আমি সার্সে জয়েন করছিলাম। তো একটা বিষয় কি, নিয়মিত ক্লাস করার চেষ্টা করবা, তাহলে খুশি হব। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ একটা প্রশ্ন ছিল, বলো। আপনি প্রথম যে ক্লাসটা করাইলেন ওইখানে যে বইয়ের কথা যে বললেন, দাগায় দাগায় দেখালেন সিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য, ওই ভিডিওটা কি ইউটিউবে ছাড়বেন? হ্যাঁ ছাড়বো। আমার যে ওই ক্লাসটা রেকর্ড হয়েছে, এটাও রেকর্ড হচ্ছে, 2টা আমি জোড়া লাগায়া ইউটিউবে ছেড়ে দেবো, ইউটিউব থেকে দেখে নিতে পারবা, সমস্যা নেই। আমি ওই সময় বইটার কাছে ছিলাম না, তো তাই বললাম। আচ্ছা, সমস্যা না, আমার প্রতিটা ক্লাসে রেকর্ড থাকে, আমি যতগুলো ক্লাস করাই প্রতিটা ক্লাস রেকর্ড থাকে, ক্লাসগুলো ইউটিউবে আপলোড হয়, যে কোনো সময় বাচ্চারা দেখতে পাবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা আচ্ছা, তো এখন আমরা একটু মনোযোগ দিই। হ্যাঁ, তো স্বপ্ন জয়েন করছো জানি, নেট সমস্যার কারণে জয়েন করতে কষ্ট হচ্ছে। দেখো, তো এই যে ডক্টর ফারিহা কীভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন ব্যাখ্যা করো। এখন তোমাদের কাছে বলি, ডক্টর ফারিহা যে চিকিৎসা দেয় তার নাম কি?
টেলিমেডিসিন। এখন আমাকে বলো তো, এই যে গণং প্রশ্ন কি চাইছে টেলিমেডিসিনের সুবিধা নাকি টেলিমেডিসিনের ব্যাখ্যা, কোনটা চাইছে? গণকে কি চাইছে? তার ব্যাখ্যা। ভেরি গুড, ব্যাখ্যা চাইছে। ব্যাখ্যা। হ্যাঁ, চমৎকার। এটা বুঝতে হবে কখন প্রশ্নে ব্যাখ্যা চায়, কখন প্রশ্নের সুবিধা চায়, উপকারিতা অপকারিতা চায়, এগুলো বুঝতে হবে। সিকিউ প্র্যাকটিসের মেন থিমই হচ্ছে এটা, যে তোমাকে বুঝতে হবে এখানে কি চাইছে, ব্যাখ্যা চাইছে, সুবিধা চাইছে নাকি অসুবিধা নাকি তুলনা চাইছে, কি চাইছে, এগুলো আমাকে বুঝতে হবে। ওকে, চলো আমরা শুরু করি। প্রথম কাজ হচ্ছে আমাদের লিখতে হবে। প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো যে উদ্দীপকের টপিকটা হচ্ছে টেলিমেডিসিন। আমি জাস্ট ব্যাখ্যা দিয়ে তোমাদের বোঝাতেই হয়ে যাবে, বাকিটা নিজ দায়িত্বে একটু সাজায় নিবা। উদ্দীপকের ডক্টর ফারিহা টেলিমেডিসিন পদ্ধতিতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের রোগীর সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করে সঠিক রোগ নির্ণয় চিকিৎসা সেবা দিয়ে থাকেন। সর্বোপরি তথ্য যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেট, মোবাইল, ওয়েব টেকনোলজি ব্যবহার করে তিনি দূরবর্তী স্থানে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। আসলে এটা আমরা যে প্রথমে বলছি না টেলিমেডিসিন পদ্ধতিতে, এটাই হয়ে গেছে। এইভাবে লিখলেও হবে। তুমি যদি লিখতে চাও যে উদ্দীপকে আমাদের ডাক্তার ফারিয়া যেই পদ্ধতিতে চিকিৎসা দিয়ে থাকেন তার নাম টেলিমেডিসিন, এভাবে লিখলেও হবে, বা তুমি যদি এভাবে লিখো তাও হবে। শেষ। এরপর হচ্ছে মূল ব্যাখ্যা দিব আর কি। মূল ব্যাখ্যার মধ্যে কি বলছে দেখো, টেলিমেডিসিন ও ই হেলথের সাহায্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের যেখানে যাতায়াত করা কষ্টকর সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা দেওয়া যায়। ইতিমধ্যে বাংলাদেশের কিছু হাসপাতালে মোবাইল ফোন ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চিকিৎসা সেবা শুরু হয়েছে। এখানে কিন্তু বলছে কিছু কিছু, সকল মেডিকেলে না। কারণ কি, এখানে একটা বিষয়, ডাক্তারদের কাছে এসে রোগী দেখলে যেই ভিজিট, ভিডিও কনফারেন্সিং বা টেলিমেডিসিনের মাধ্যমে সেই ভিজিট কিন্তু এরকম না, সেটা কি হয়, কম হয়। তো এই জন্য দেখা যায় কিছু কিছু জায়গায় এটা চালু হয়, সব জায়গায় চালু হয় না, এই হচ্ছে সমস্যা। তো ইতিমধ্যে এটা বলছি। এরপর বলতেছে যে কম্পিউটারের মাধ্যমে রোগীর তথ্য চিকিৎসকের কাছে একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পাঠানো হয়। মানে কম্পিউটারের মাধ্যমে রোগীর যেই সমস্যাগুলো সেগুলো চিকিৎসার মাধ্যমে চিকিৎসকের কাছে বা ডাক্তারের কাছে পৌঁছানো হয় সফটওয়্যারের মাধ্যমে। পরে ভিডিও কনফারেন্সিং নিয়ে চিকিৎসকের সাথে রোগী কথা বলে। এরপরই চিকিৎসক একটি ব্যবস্থাপত্র দেন। আচ্ছা বলো তো এটার নাম কি? এরপরই চিকিৎসক একটি ব্যবস্থাপত্র দেন। ব্যবস্থাপত্রটার নামটা আসলে কি বুঝছো কত? ব্যবস্থাপত্র মানে কি? স্যার এটা কি প্রেসক্রিপশন হবে? ভেরি গুড, প্রেসক্রিপশন। হ্যাঁ, এই তো প্রেসক্রিপশন, যেটা আমরা ইংলিশে বলি প্রেসক্রিপশন। ওকে, আচ্ছা। তো যদি তুমি বাংলা বলতে না পারো, ব্যবস্থাপত্র লিখবা প্রেসক্রিপশন দেন, এটাও হবে। এই ডিজিটালাইজড পদ্ধতিতে প্রিন্ট এবং অনলাইন প্রেসক্রিপশন পাওয়া যায়। এই যে লিখছে প্রেসক্রিপশন, এই যে প্রেসক্রিপশন না, যে প্রেসক্রিপশন। দেখো বাংলা বানানটাও কিন্তু তোমাকে এভাবে বলতে হবে, প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন, খেয়াল রাখবা, ভুল হলে আমার নামা কাটবে। এছাড়া একটি ডেটাবেসে রোগীর আগের সকল তথ্য রাখা হয় যা ভবিষ্যতে রেফারেন্স হিসেবে কাজ করে। ডক্টর ফারিহা উপরোক্ত প্রক্রিয়ায় প্রত্যন্ত অঞ্চল রোগীদের সাথে সরাসরি যুক্ত হয়ে কথা বলে এবং রোগ সম্পর্কে অবহিত হয়ে চিকিৎসা দিয়ে থাকেন। এ হচ্ছে এইটার উত্তর। সবাই কি বুঝতে পারছো সম্পূর্ণ উত্তরটা? একটু আমাকে জানাও। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমার কমপ্লিট। এবার আমরা যাচ্ছি আমাদের সর্বশেষ, আজকে সর্বশেষ যে সিকিউ সেটা হলে আমাদের টপিক শেষ, আজকে ক্লাস শেষ হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2016 সালে আসা প্রশ্ন। জাস্ট একটু খেয়াল করো, দেখো দিনাজপুর বোর্ড 16 সালে আসা প্রশ্ন কি বলতেছে, একটু খেয়াল করো। লিজা এইচএসসি পরীক্ষার কারণে ঈদের শপিংয়ের জন্য মার্কেটে যেতে পারেনি বলে, তবে সে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসায় বসেই যাবতীয় কেনাকাটা সম্পন্ন করে। এখন বলো তো এই লাইনটাতে তুমি কি বুঝছো? স্যার ই কমার্স ইয়া মনে হয় এরকম। হ্যাঁ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। এটা ই কমার্সের মধ্যেই পড়ে। ভেরি গুড। কারণ কি, ঈদের মৌসুম, অনেক জাম রাস্তায়, মার্কেটে অনেক ভিড়, এত কিছু করে কি মার্কেট করা যায়? এর চেয়ে কি অনলাইনেই শপিং করব, এটা হচ্ছে কি ই কমার্স। ই কমার্সের বিষয়, অনলাইনে কেনাকাটা বিষয়টা হচ্ছে কি ই কমার্সের আওতার মধ্যে পড়ে। বাকিরা ক্লাসে বাকিরা কি বুঝতে পারছো? এটা হচ্ছে ই কমার্স, বুঝতে পারছো বাকিরা? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, বুঝছি। আচ্ছা, এরপর যাই নেক্সট, পরবর্তী। লিজার কেনাকাটায় তথ্য প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। এখানে কি এটা সুবিধা চাইছে নাকি ব্যাখ্যা চাইছে বলো তো? কি চাইছে এখানে? কি চেয়েছে এখানে? ই কমার্সের সুবিধা নাকি ই কমার্সের ব্যাখ্যা?
স্বপ্ন এটা আমাকে সুবিধা। আচ্ছা সুবিধা বলছো তুমি, ওকে স্বপ্ন, স্বপ্ন একটু বলো তো, তুমি শুনতে পাচ্ছ? স্বপ্ন শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কি? এতক্ষণ অন্ধকার আসছিল, দেখা যায়নি। আরে অন্ধকার এখন ছিল। কিছুক্ষণ আচ্ছা আচ্ছা বলো স্বপ্ন, এই যে লিজা অনলাইন থেকে যে শপিং করলো এটাকে কি বলে? এটা কি ই কমার্স বলে? এখন ই কমার্সে এটা কি সুবিধা চাইছে নাকি ই কমার্সের ব্যাখ্যা চাইছে? কি বলছে এখানে গণঙে যে তথ্য যদি সুবিধা। সুবিধা, সুবিধা আমি বুঝতেছি না। না না না, ব্যাখ্যা ব্যাখ্যা ব্যাখ্যা। আচ্ছা ব্যাখ্যা বলছো। আচ্ছা বলে এটা তোমাদের কাছে সুবিধা কেন মনে হয়? এটা তো আসলে সুবিধা না, এটা হচ্ছে ব্যাখ্যা। লিজার কেনাকাটায় তথ্য প্রযুক্তি যে দিকটি প্রতিফলিত হয়েছে ই কমার্স, তা আলোচনা করো। এখানে তো সুবিধা বলে নাই, সুবিধা আলোচনা করো বলছে, কি আলোচনা করো মানে এটা ব্যাখ্যা চাইছে, এটা সুবিধা চায় নাই। তুমি যদি ধরতে না পারো তাহলে কিন্তু হবে না, এটা সুবিধা নয়, এটা হচ্ছে ব্যাখ্যা চাইছে। এটা হচ্ছে কি ই কমার্সের ব্যাখ্যা। ওকে, লিজার কেনাকাটায় তথ্য প্রযুক্তির অনলাইন শপিংয়ের বিষয়টি হচ্ছে ই কমার্স, নিচে এই সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হলো। ওকে, আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক ভিত্তিক বিশেষিত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে এই পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স বলে। মানে অনলাইনে শুধু কেনা মানে ই কমার্স না, বিক্রি করাও ই কমার্স, লেনদেন করা ই কমার্স, ব্যবসা বাণিজ্য করা কি ই কমার্স, সব কিছু একসাথেই ই কমার্স। আধুনিক এই ব্যবসা পদ্ধতিতে অনলাইনে পণ্যের কেনাবেচা করা হয়ে থাকে। ই কমার্স ওয়েবসাইটে পণ্যের গুণগত মান, বর্ণনা, মূল্য সম্পর্কিত তথ্য উল্লেখ থাকে। ই কমার্স ওয়েবসাইটে এগুলো লেখা থাকে, যে কোনো ব্যক্তি ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই দেখতে পারেন। আগ্রহী ক্রেতা অনলাইনে অর্ডার ফর্ম পূরণ করার মাধ্যমে অর্ডার দিলে বিক্রেতা নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত এই ক্রেতার নিকট পণ্যের প্রেরণের ব্যবস্থা করে। অর্থাৎ তোমার যখন অনলাইনে কোনো একটা কিছু ভালো লাগছে, কিনতে চাও, অর্ডার করবা, যে বিক্রি করবে সে নিজ দায়িত্বে দ্রুত তোমার কাছে পৌঁছিয়ে দিবে, এগুলো সব জানো তোমরা। আগ্রহী ক্রেতা অনলাইনে অর্ডার ফর্ম এটা পড়ছি। এরপর হচ্ছে গিয়ে একইভাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে অতি সহজেই পেমেন্ট করে মূল্য পরিশোধ করা যায়। আমরা যেমন অনলাইনে অর্ডার করলে যেমন আমাদের এই যে ডেলিভারি ম্যান দিয়ে আসে, যখন আমরা দেখে তখন কি করি, আমরা টাকাটা দিই। এটাকে কি বলে? এটাকে কি বলে? ক্যাশ অন ডেলিভারি বলে। তো কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্মে দেখা যায় ক্যাশ অন ডেলিভারি থাকে, কিছু কিছু থাকে না, কিছু কিছু অর্ধেক করতে হয়, এরকম আর কি। এইভাবেই মূলত অনলাইনে কী হয়, কেনা বেচা হয় ই কমার্সের মাধ্যমে। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমাকে জানাও, মোটামুটি আজকে ক্লাস 9টা থেকে 10:30 পর্যন্ত 1.5 ঘন্টা মোটামুটি আমরা শেষ করলাম এই টপিকটা। আমাকে একটু জানাও মোটামুটি সবাই বুঝতে পারলা কিনা সম্পূর্ণ অংশটা, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তো আমাদের হ্যাঁ, তো স্যার বুঝছি। থ্যাংক ইউ। তো আমাদের হচ্ছে এই অধ্যায়ের এই টপিকটা শেষ। নেক্সটে এরপরের টপিক থেকে আলোচনা শুরু করব ইনশাল্লাহ। তো এভাবে টপিক মতো পড়েই যাও, আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আরেকটা বিষয় বলি, আমি তোমাদের কিছু দাগা দিব, এই সিকুগুলো করবা, আর তোমরা জাস্ট পড়বা। একটা কথা বলি, মুখস্থ করা লাগবে না, বই তো পড়ছো, নিজের ভাষায় লিখবা, এগুলো কিছু মুখস্থ করবা না, জাস্ট বুঝতে হবে একটা সিকিউ লেখার নিয়মটা কি। সিকিউ লেখার নিয়ম বুঝতে পারলে নিজের ভাষায় লিখলেও ফুল নাম্বার পাওয়া যায়। তবে কথা হচ্ছে হাবিজাবি লিখলে চলবে না, পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে। তুমি যদি মুখস্থ করো তাহলে অনেক সময় ভুলে যাবা, তো অর্ধেক লিখবা, অর্ধেক মনে থাকবে না, সেক্ষেত্রে নাম্বার ভালো পাবা না। তো মুখস্থ করার চাইতে টেকনিক ফলো করবা, যে কোন টেকনিকে লিখলে লেখাটা সুন্দর হয়, উপস্থাপনা ভালো হয়, নাম্বার ভালো পাওয়া যায়। তো সবসময় মুখস্থ করতে হয় না, মেইন বইটা ভালো করে পড়বেন, টপিকটা সম্পর্কে ধারণা নেবেন, এবং উদ্দীপকটা ভালো করে গেস করবেন কোন টপিক থেকে আসছে, এবং সেটা অ্যাপ্লাই করবেন সিকিউ প্র্যাকটিসের মাধ্যমে। অবশ্যই লিখতে হবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, শুধু মুখস্থ করলে চলবে না। আর বাকি সাবজেক্টগুলো তো আছেই, সেগুলো আনুষঙ্গিক মুখস্থ আছে, কিছু ম্যাথমেটিক্স অংশ আছে, কিছু সব কিছু মিলেই হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আমি এখানেই মূলত আমাদের ক্লাসটা শেষ করলাম। নেক্সট ক্লাসের অপেক্ষা থাকেন এবং চেষ্টা করেন নিয়মিত ক্লাস করতে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।